সন্ধ্যা দেবীর দুই মেয়ে রূপালী এবং দীপালি। বড় মেয়ের বিয়ে আজ 5 বছর আগে হয়েছে। বড় মেয়ের একটি সন্তান আছে। জামাই একটি কোম্পানিতে চাকরি করে। অন্যদিকে ছোট মেয়ের বিয়ে আজ 2 বছর হয়েছে। তার স্বামীর কাপড়ের ব্যবসা। বড় মেয়ের তুলনায় ছোট মেয়ের আর্থিক অবস্থা অনেক বেশি ভালো। তবে এই নিয়ে রূপালীর মনে সব সময় আক্ষেপ থাকে। সে সবকিছুতেই নিজেকে তার বোনের থেকে ভালো জায়গায় দেখতে চায়, কিন্তু নিজে মধ্যবিত্ত এবং বোন এত বড়লোক হওয়ার কারণে তার মনে সব সময় একটা হিংসার ভাব থেকেই যায়। একদিন বাপের বাড়ির অনুষ্ঠানে দুই মেয়ে হাজির হয়েছিল। আত্মীয় স্বজন থেকে আরম্ভ করে মামাতো পিস্তুতো বোনেরা সবাই রূপালীর স্বামীকে নিয়ে কথা বলছিল। এই বর্দি, জামাইবাবু তো খুব হ্যান্ডসাম রে। তোদেরকে দেখে মনেই হচ্ছে না যে তোদের 5 বছর বিয়ে হয়েছে। তার উপর একটা মেয়েও আছে। মনে হচ্ছে দুজনে এখনো কলেজে পড়াশোনা করিস, আর মনে হচ্ছে যেন নতুন নতুন বিয়ে হয়েছে। এখনো তাহলে আমার গ্লেজ আছে বল? আর তোর জামাইবাবু তো প্রায় আমারই সমবয়সী। তার উপরে রোজ জিমে যায়, ওর বডি খুব ফিট। আরে বাবা, সেটাই তো বলছি, তুই তো স্বামীকে সামলে রাখ। এখানে অনেক মেয়েরা আছে, দেখিস কেউ না আবার ব্যাচেলার ভেবে প্রেমের প্রস্তাব দিয়ে ফেলে। দিলে দেবে, মেয়েদের আর কি দোষ? আমার স্বামীটাই তো এত হ্যান্ডসাম। আচ্ছা, এইসব কথা বাদ দে। দীপালির স্বামী জয়কে কেমন লাগে তোদের? ওই দেখ, ওখানে দাঁড়িয়ে আছে জুস হাতে। আরে দূর, জয়দার কথা আর বলিস না তো। দিনের পর দিন যেন ভুঁড়িটা ফুটবলের মতো ফুলে উঠছে। দেখে যেন মনে হয় 40-এর উপরে বয়স। এজন্যই তো বলি এসব ব্যবসায়ী লোকেদেরকে বিয়ে করতে নেই। এরা শুধু পয়সা কামাতে জানে। ফিটনেস, হেলথ এইসব এদের কাছে কোনো ব্যাপারই না। তোর কিন্তু এরকমই একটা বড় হবে, তখন দেখবি বেশ ভালোই মজা হবে। ছি, তোমার মাথা খারাপ নাকি দিদি? আমি তোমাকে বলে দিচ্ছি, আমার বর প্রাইভেট ফার্মে চাকরি করলেও হবে, কিন্তু অবশ্যই হ্যান্ডসাম হতে হবে। এভাবে বোনের স্বামীর উপরে হাসি মজা করে রূপালী খুব আনন্দ পায়। কিছুক্ষণ পর তার বোনকে দেখে মিতালি বলে, এই ছুটি, তুই একা একা ঘুরছিলিস কেন রে? এখানে তো আমরা সবাই আছি, আর তুই তোর বরকে ছেড়ে আসতেই চাস না। বলি তোর বরের মধ্যে কি এমন আছে রে যে ওকে পাহারা দিতে হবে? বলি তোর বরের মধ্যে কি এমন আছে রে যে ওখানে দাঁড়িয়ে ওকে পাহারা দিতে হবে? আরে ধুর পাগল, আমি ওখানে একটা দরকারে ছিলাম। আসলে কদিন ধরে পাসপোর্টের একটু গন্ডগোল হচ্ছে। আজকে কনফার্ম হওয়ার কথা ছিল। ওই অফিস থেকেই ফোন এসেছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলাম। মোটামুটি ভাবে কনফার্ম হয়েছে। এখন যেন একটু শান্তি পেলাম। পাসপোর্ট? কার পাসপোর্ট রে? কেউ কোথাও যাচ্ছিস নাকি? মানে জামাইবাবু কি ব্যবসা সূত্রে দেশের বাইরে যাচ্ছে? না দিদি, শুধু ও যাচ্ছে না, আমরা দুজনেই যাচ্ছি। আসলে সামনের মাসে আমাদের দুজনের অ্যানিভার্সারি আছে, তাই তোর জামাইবাবু আমাকে নিয়ে নিউ ইয়র্ক যাচ্ছে। ওখানে ওরা আত্মীয়রা থাকে। আমরা কিছুদিন ওদের বাড়িতে থাকবো আর পুরো দেশটা ঘুরে দেখবো। আরে তোরা নিউ ইয়র্ক বেড়াতে যাচ্ছিস? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি তো এসব সিনেমাতে, টিভিতে, গল্পতে শুনেছিলাম। আমাদের আত্মীয়দের মধ্যে কেউ বিদেশে বেড়াতে যাবে, এটা তো কল্পনার বাইরে। আমার তো খুব মজা হচ্ছে। এই দিদি, তুই আমার জন্য ওখান থেকে কিছু একটা আনবি কিন্তু। আরে বাবা, আনবো, সবার জন্য আনবো। এটা আবার বলে দিতে হবে নাকি? ছোট বোনের বিদেশে যাওয়ার কথা শুনে রূপালীর মনে মনে প্রচন্ড হিংসা হয়, কিন্তু সে সবার সামনে হিংসা চেপে রাখে আর বলে, ও আচ্ছা, হে তো খুব ভালো কথা রে, যা বেরিয়ে আয়। আমরাও কিছুদিন পর লন্ডন যাওয়ার কথা ভাবছিলাম। তোর জামাইবাবুর অফিসে এত চাপ, দেখি কি হয়। আরে বাহ, তাহলে তো খুব ভালোই হয়। যদি সম্ভব হয় তাহলে আমরাও তোমাদের সঙ্গে দেখা করব। এভাবে কথাবার্তা হওয়ার পর যে যার বাড়ি ফিরে যায়। বাড়ি ফিরে গিয়ে রূপালীর মাথায় তার ছোট বোনের বিদেশ যাওয়ার কথা ঘুরতে থাকে। হিংসুটে মেয়ে কোথাকারের, আমাকে জ্বালানোর জন্য এসব কথা বলছে। সবার সামনে কেমন বলছে সামনের মাসে অ্যানিভার্সারি, তাই তো জামাইবাবু বেড়াতে নিয়ে যাচ্ছে। টাকলাম মোটু জামাইবাবু, তা নিয়ে আবার এত অহংকার কিসের? মনের মধ্যে সারাক্ষণ এসব চলতে থাকে বলে সে ভালো করে কাজকর্ম করতে পারে না। একটা মাত্র তরকারি রান্না করে সে স্নান করতে চলে যায়। দুপুরবেলা খেতে বসে শাশুড়ি রত্না দেবী বলেন, বৌমা, তুমি শুধুমাত্র পালং শাকের তরকারি রান্না করেছো? এই দিয়ে দুপুরে আমি ভাত খেতে পারবো? কালকে তো খোকা মাছ এনেছিল, তুমি মাছ রান্না করনি? শাশুড়ির কথা শুনে রূপালী রেগে গিয়ে উত্তর দেয়, দেখুন, আমি আপনার বাড়ির রাঁধুনি নয় যে আপনি সারাক্ষণ আমাকে রান্নার জন্য ফরমাশ করে যাবেন। আপনার যদি এত এসব খাওয়ার ইচ্ছে হয় তাহলে যান না, তাহলে একটু নিজের হাত পা জ্বালিয়ে রান্না করে নিলেই তো পারেন। আমার ভরসায় বসে থাকেন কেন? বৌমা, তুমি এভাবে বলছো কেন? বাড়িতে কি রান্না হবে না রান্না হবে সেসব দেখার দায়িত্ব তো তোমার। তুমি আমাকে বলছো আমি মাছ রান্না করবো আর খাবো? আমি যদি এসব রান্না বান্নার কাজ করি তাহলে তুমি কি করবে?
কি করব মানে? আমার কি কাজের অভাব রয়েছে? সারাদিন আমি গাধার মতো খেটে যাচ্ছি। সকালবেলা উঠে আপনার জন্য, আপনার ছেলের জন্য, আবার আপনার মেয়ের জন্য রান্না করি। সারাদিন বাসন মাজা, কাপড় কাচা, মেয়েকে স্কুলে দিতে নিয়ে যাওয়া, নিয়ে আসা, খামানো, এসব নিয়ে আমি পড়ে থাকি, বুঝলেন? তার উপরে আবার আপনাদের কাজের ফরমাসের শেষ নেই। এই খাবো না, সেই খাবো না, এই করে দাও, সেই করে দাও। আরে বাবা, এতই যদি নোলা, তাহলে নিজে করে নিয়ে খেতে পারেন তো। বৌমা, তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ। প্রত্যেকটা বাড়ির বইয়ের কর্তব্য সংসার দেখাশোনা করা, ছেলে মেয়ে মানুষ করা। এতে এরকম চিৎকার করে করে শোনানোর কি আছে বলো তো? তুমি নতুন কেউ নয় যে ছেলে সামলাচ্ছ আর বাড়ি দেখছো। তাও তো তোমাকে সব কাজ একা হাতে করতে হয় না। আমার মেয়ে যতটা পারে তোমাকে সাহায্য করে দেয়। হ্যাঁ হ্যাঁ, আপনার মেয়ে যে আমাকে সাহায্য করে না, সে আর বলার নয়। সারাক্ষণ ওই মোবাইল নিয়ে পড়ে থাকে, আর যখন ইচ্ছা হয় তখন এসে একটু কাজ করে দিয়ে চলে যাচ্ছে। ওইসব কাজ করার থেকে না করাই ভালো। আমার তাতে না আরো বেশি সমস্যা হয়। আচ্ছা ঠিক আছে, তোমার যদি সমস্যা হয় তাহলে তুমি বলে দেবে, ও এরপর থেকে আর কিছু করবে না, তুমি তোমার সংসার সামলে নেবে। বাবা বাবা, মেয়ে দুটো থালা বাসন মেজে দেয় বলে তার জন্য আবার এত কথা? ঠিক আছে, আপনার মেয়েকে না কিচ্ছু করতে হবে না। যেমন বসে বসে খাচ্ছে খাক। এই বাড়িতে তো আমি একাই চাকর, আর আমার স্বামী রোজগার করে আনবে, সবাই তার পয়সায় বসে বসে খাবে। ঠিক আছে, আপনার ছেলে আজকে আসুক। আজকে না আমি এর একটা বিহিত করেই ছাড়বো। হ্যাঁ আসুক, আমিও দেখবো ও কার কথা শোনে, তোমার এসব মিথ্যে কথা শোনে নাকি আমার কথা শোনে। এভাবেই শাশুড়ি বউয়ের মধ্যে তর্কাতর্কি চলতে থাকে। রূপালী প্রায় প্রত্যেকদিন তার শাশুড়ির সঙ্গে ঝগড়া অশান্তি লাগিয়েই রাখতো, কারণ তার বোন যে স্ট্যাটাস পাচ্ছে, সে সেই স্ট্যাটাস নিজেও অর্জন করার চেষ্টা করত। সেটা হলো বাড়িতে সবাই তার ইশারাই চলুক এবং তার কথাই যেন শেষ কথা হয়। কিন্তু সে বাড়ির কাউকে সেই মর্যাদা দিত না এবং সে চাইতো ঝগড়া অশান্তি করে সংসারের আধিপত্য নিজের হাতে করে নিতে, যা সম্ভব ছিল না। সন্ধ্যাবেলা স্বামী ফিরে আসার পর দুই শাশুড়ি বউ নিজেদের মতো করে তাকে শোনায় এবং সবকিছু শুনে স্বামী বিরক্ত হয়ে দুজনকেই বকাবকি করে, বিশেষ করে রূপালীকে। রূপালীর স্বামীর চিৎকার চেঁচামেচি শুনে নিজেও চিৎকার করতে শুরু করে। চুপ করো তুমি, তোমার মতো অপদার্থ মানুষ না আমি জীবনে দুটো দেখিনি। শুধুমাত্র দিন আনা দিন খাওয়া সংসার করে করে না আজ আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। জীবনে কোনোদিনও আমাকে নিয়ে বাইরে বেড়াতে গেছো? কত ঘুরতে নিয়ে গেছো? আর আমার বোনের স্বামী তাকে নিয়ে বিদেশে ঘুরতে যাচ্ছে, আর নিজেকে দেখো, বিদেশ তো দূরের কথা, সামান্য দার্জিলিং জলপাইগুড়ি এগুলোও ঘুরতে নিয়ে যাবার সাধ্য তোমার নেই। শুধুমাত্র খাচ্ছ আর জন্তু জানোয়ারের মতো পড়ে রয়েছো। এটাকে কি ধরনের জীবন বলে বলো তো? দেখো বৌমা, এটাকে যদি জীবন না বলে না, তাহলে তুমি তোমার মতো করে জীবন চালাও। শুধু শুধু আমার ছেলের পয়সা নষ্ট করে আমাদের অন্ন ধ্বংস করার কি আছে শুনি? তুমি যেদিন থেকে আমার বাড়িতে এসেছো না, সেদিন থেকে অশান্তি ঝগড়া লাগিয়েই রেখেছো। তোমার জন্য আমার ছেলেটা 2 মিনিটও শান্তি পায় না। আরে বাবা, তোমার বোন বেড়াতে যাচ্ছে, ঘুরতে যাচ্ছে, শপিং করছে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তার সংসারের আয় বেশি, তাই সেরকম ভাবে সে করতে পারছে। তোমার সংসারের আয় যেমন, তোমাকে তো সেরকম ভাবেই চলতে হবে নাকি? আরে আমার সংসার তো শুধুমাত্র রান্না খাওয়ার উপরেই শেষ। কি মাছ খাবে, কি মাংস খাবে, এই নিয়েই তো সারাদিন চব্য চলতে থাকে। আমি বুঝতে পারছি বৌমা, তুমি এইসব দুপুরের জন্যই বলছো। দেখলি তো বাবা, সেই দুপুরের কথা নিয়ে এখনো তোর বউ আমাকে খোঁটা দিচ্ছে। তাদের অশান্তি চলতেই থাকে। কয়েকদিন পর রূপালী তার ছেলের জন্মদিন পালন করার জন্য স্বামীর কাছে বায়না করে এবং টাকা আদায় করে। এরপর সে একটি পার্টি রাখে। পার্টিতে সবাইকে ডাকে এবং দেখানোর চেষ্টা করে যে সে কত বড় করে অনুষ্ঠান করতে পারে। সবকিছু দেখার পর সবাই রূপালীর খুব প্রশংসা করে। দিদি, সত্যি তোর অনুষ্ঠানটা না খুব ভালো হয়েছে রে, আর খাওয়া দাওয়াটা তো দারুণ ছিল। বিশেষ করে ভেটকি মাছের পাতুরিটা, ওটা খুব টেস্টি ছিল। আরে সুন্দর হবে না কেন? তুই কি ভেবেছিস শুধুমাত্র তোদের বাড়ির অনুষ্ঠানেই ভালো মন্দ খাওয়া দাওয়া হয়? আমরা মধ্যবিত্ত বলে কি আমরা ভালো মন্দ খাওয়াতে পারি না, না খেতে পারি না? দিদি, তুই এভাবে বলছিস কেন রে? আমি কখন বললাম যে তুই ভালো মন্দ খাওয়াতে পারিস না? আমি তো বলছি রান্নাগুলো বেশ ভালো হয়েছিল, আমার ভালো লেগেছে, তাই আমি প্রশংসা করেছি। এই চুপ কর, প্রশংসা করছিলিস নাকি খোঁটা দিচ্ছিলিস সে আমার ভালো করেই জানা আছে। তোকে না আমি ভালো করেই চিনি। ছোট্টবেলা থেকে তুই আমার উপরে হিংসা করিস। আমি কিছু ভালো করি সেটা তো সহ্যই হয় না। সব সময় তুই আমাকে নিচু দেখানোর চেষ্টা করিস। দিদি, আমি এসব করি না, বরং তুই এসব করিস। আমি তোর উপরে কখনো হিংসা করিনি, উল্টে তুই আমার প্রত্যেকটা কথা নিয়ে হিংসা করিস। আমি তোকে নিয়ে হিংসা করি? তোর মুখে এই কথা একবারও আটকালো না? এত বড় সাহস, তুই আমার বাড়িতে এসে আমাকে এসব কথা শোনাচ্ছিস? রূপালীর চিৎকার শুনে সেখানে দুজনেরই বাড়ির লোক এসে হাজির হয়। রূপালীর মা সন্ধ্যা দেবী বড় মেয়েকে বকে বলেন, কি হচ্ছেটা কি রূপালী? তুই এভাবে চিৎকার চেঁচামেচি করছিস কেন? সবার সামনে নিজের বোনের সঙ্গে এভাবে ঝগড়া করছিস? এটা দেখতে বেশ ভালো লাগছে না। মা, তোমার ছোট মেয়ে আমাকে কত অপমান করেছে তুমি জানো? আমি নাকি গরিব, আমি এসব আয়োজন করতে পারি না।
দিদি তুই কিন্তু এবার লিমিটটা ক্রস করে যাচ্ছিস। আমি মোটেও তোকে এসব বলিনি। নিজের মন গড়া কথা নিয়ে তুই আমার সঙ্গে ঝগড়া করছিস। বৌমা, তোমার দিদি এসব কি বলছে গো? আর এত ঝগড়া করছে কেন? আমি তো কখনোই বুঝতে পারতাম না যে ও এরকম বলে। দীপালি মা, তুমি ঠিকই বলেছো। আমি আমার বৌমাকে নিয়ে 5 বছর চলছি, আমি জানি ও কিরকম। তুই আজ সবার সামনে আমার মান সম্মান সব ডুবিয়ে দিলি। তোকে আমার নিজের মেয়ে বলে না আমার পরিচয় দিতে ঘেন্না করছে। এভাবে সবাই যখন রূপালীকে অনেক উল্টোপাল্টা করে বলে, তখন তার বোন দীপালি বলে, থাক, আর আপনাদেরকে কাউকে কিছু বলতে হবে না। এটা আমাদের 2 বোনের ব্যাপার। আমি জানি আমার দিদি একটু রাগী আর বদমেজাজি, কিন্তু ও আমাকে খুব ভালোবাসে। আমরা আমাদের দুজনের ব্যাপার সামলে নেব। আপনারা পার্টি এনজয় করুন। মা, তুমিও যাও। এভাবে এই অশান্তির মধ্যেও দীপালি তার দিদিকে সাপোর্ট করে, যার ফলে রূপালীর মন গলে যায় এবং সে বুঝতে পারে যে সে কত বড় ভুল করেছিল। এরপর থেকে রূপালী তার ছোট বোনের উপরে আর হিংসা করত না এবং চেষ্টা করত নিজের সংসারটাকে নিজের মতো করে সামলে নেওয়ার, যার ফলে তার সংসারেও ধীরে ধীরে সুখ শান্তি ফিরে আসে। আজ মোনালিসার জীবনে সবথেকে বড় খুশির দিন ছিল, কারণ ছোটবেলা থেকে সে যেটা চাইতো আর সেটাই হয়েছিল। মোনালিসার উচ্চতা খুবই ছোট ছিল, অর্থাৎ সে বেঁটে ছিল, কিন্তু তবুও আজ তাকে বেঁটে বলে ডাকার মতো কারুরই সাহস ছিল না, কারণ সে আজ WBBSC কালচার প্রোগ্রামের প্রধান অতিথি ছিল। এরপর আমাদের অনুষ্ঠানে বক্তব্য রাখতে আসছেন আমাদের জেলা ম্যাজিস্ট্রেট মোনালিসা মুখোপাধ্যায়। ম্যাডাম, আপনাকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আপনি প্লিজ এখানে এসে আপনার মূল্যবান বক্তব্য প্রদান করুন। পরিচালকটির কথা শুনে ছোট্ট উচ্চতার বেটে মোনালিসা তখন স্টেজের দিকে অগ্রসর হতে থাকে। তাকে দূর থেকে বাচ্চা দেখে ওখানে উপস্থিত সকলেই হাততালি দিতে থাকে। কিন্তু কেন তার এই সম্মান, কিভাবেই বা সে এই যোগ্যতায় পৌঁছালো, তা জানার জন্য আমাদেরকে একটু পিছনে যেতে হবে। কয়েক বছর আগের কথা, যখন মোনালিসার না ছিল কোনো পরিচিতি আর না ছিল কোনো সম্মান। মোনালিসা খোলসানিতে তার বাবা রামপাল বাবু ও মা সুচিত্রা দেবীর সঙ্গে বাস করত। তাকে গ্রাম থেকে শুরু করে স্কুলে সকলেই বেটে গেড়ি নাটি বলে ডাকত। এমনকি সে বাইরে বের হলেই তাকে রাগানোর জন্য বাচ্চারা তার পিছু পিছু করত। এমনই একদিন, এই দেখ, ওই বেটে মেয়েটা যাচ্ছে, চল চল আমরা ওর পিছু করি। আজ অনেকদিন পর ওকে দেখতে পেয়েছি, চল একটু মজা করি। হ্যাঁ, কিন্তু ওই বেটে মেয়েটা তো খুব তাড়াতাড়ি হাঁটছে। আমার তো মনে হচ্ছে ও হাঁটছে না, দৌড়াচ্ছে। এখন ওর সঙ্গে হয়তো আমরা হেঁটে পারবো না। আরে সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না, দেখতে পাচ্ছিস না ওর কত ছোট পা, মানে 1 ফুট করে। ও এখন ছুটলেও আমরা ওকে ধরে ফেলবো। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস। ও মনে হয় আমাদের কথা শুনতে পেয়ে এরকম জোরে জোরে হাঁটছে। এই বেটে মেয়ে একটু আস্তে হাঁটতে পারছিস না? ওই জন্যই বলে ধানি লঙ্কার ঝাল বেশি। এই দাঁড়া বলছি, দাঁড়া। এই বলে গ্রামের বাচ্চাগুলো মোনালিসার পিছু করতে থাকে। এরপর মোনালিসা আরও জোরে জোরে হাঁটতে থাকে এবং অবশেষে হাঁপাতে হাঁপাতে সে তার স্কুলে পৌঁছে যায়। কিন্তু সেখানে গিয়েও মোনালিসার শান্তি ছিল না, কারণ স্কুলের সকলে তাকে রাগানোর জন্য রেডি হয়েই দাঁড়িয়েছিল। এই দেখ, এয়ারটেলের ছোট রিচার্জ চলে এসেছে। তা এই নাটি, তুই এরকম হাঁপাচ্ছিস কেন? তোর উচ্চতা দেখে কুকুরে তাড়া করেছিল নাকি? কুকুরে তাড়া করবে কেন? আমার তো মনে হচ্ছে আজ এই বেনের পিছনে বাচ্চারা লেগেছিল। দেখলি না, স্কুলের গেটের বাইরে কয়েকটি বাচ্চা ওকে দেখে হাসাহাসি করছিল। মোনালিসা স্কুলে তথা যেখানেই হোক তার বেঁটে হওয়া নিয়ে কথা উঠলে সে কিছুই বলতো না, শুধু মন খারাপ করে নিত এবং পিছনের বেঞ্চে বসে একা একা কাঁদত। আর এগুলো দেখে ক্লাসের অন্য ছেলে মেয়েদের খুবই আনন্দ হতো এবং তারা আরও বেশি করে বলতো। মোনালিসা পড়াশোনায় খুবই ভালো ছিল, কিন্তু স্কুলে তার পড়াশোনার থেকে বেশি বেঁটে হওয়া নিয়ে আলোচনা হতো। এভাবেই সময় অতিবাহিত হচ্ছিল। এমনই একদিন মোনালিসা তার মাকে বলে, মা, আমি আর আজ থেকে স্কুলে যাব না। স্কুলে যেতে আমার একটুও ভালো লাগে না। এ তুই কি বলছিস? তোর তো পড়াশোনা করতে ভালো লাগে, তা হঠাৎ করে তুই এরকম বলছিস? আর সামনের মাস থেকে তো তোর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এখন কি তোর মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি?
হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গিয়েছে, কারণ আমি আর সহ্য করতে পারছি না। আমার উচ্চতা কম বলে স্কুল থেকে শুরু করে গ্রামের সকলেই আমাকে বেটে বেটে বলে রাগায়। আমি এভাবে আর কতদিন সহ্য করব বলো? আমি ভেবেছি স্কুল তো দূরের কথা, আমি আর বাইরেই বের হব না। কাঁদিস না রে মা, তুই চুপ কর। এখন ঈশ্বর যদি তোর উচ্চতা একই রাখেন, সেখানে আমরাই বা কি করব বল? তুই ওদের কথাই নিজের পড়াশোনা বন্ধ করিস না রে মা। তাহলে মা ঠিক আছে, আমি যদি স্কুলে যাই একা যাব না, তোমাকেও আমার সঙ্গে যেতে হবে, কারণ আমি আর এগুলোই সহ্য করতে পারছি না। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে মোনালিসার বাবা রামপাল বাবু আসে ও সে তাদের কথাবার্তা শুনে বলে, না, কেউই তোমার সঙ্গে যাবে না, তোমাকে একাকেই যেতে হবে। আর যারা তোমাকে বেটে বলে রাগাচ্ছে তাদেরকে উত্তর দেওয়া শিখতে হবে। হ্যাঁ, কিন্তু বাবা আমি কিভাবে ওদেরকে চুপ করাবো? ওরা তো সবসময় আমায় একই কথা বলে, আমি যতই বারণ করি কোনো কথা শোনে না। দেখো মোনালিসা, উচ্চতা কম হওয়া কোনো পাপ নয়। পৃথিবীতে এমন অনেকই মহাপুরুষ আছে যাদের উচ্চতা কম। সেখানে তুমি সচিন তেন্ডুলকর অথবা মারাদোনাকেই দেখে নাও। হ্যাঁ রে মা, তোর বাবা ঠিকই বলেছে। তুই শুধু তোর লক্ষ্যের দিকেই তাকাবি, বাকি কারোর কোনো কথাই কান দিবি না, আর তোকে যে যা বলবে তার কোনো উত্তর দিবি না। মোনালিসা, ওদেরকে এভাবে মুখে বললে হবে না, ওদেরকে কাজে করে দেখিয়ে দিতে হবে। আজ যারা তোমাকে বেটে বলে ঠাট্টা করছে, একদিন তাদেরকেই তোমার সামনে মাথা নিচু করে দেখিয়ে দিতে হবে। সেদিন রামপাল বাবু ও সুচিত্রা দেবীর কথা শুনে মোনালিসা তাদের কথা মতোই চলার সিদ্ধান্ত নেয়। আর তাই এখন কেউ তাকে রাগালে সে তাদের কোনো কথাই গুরুত্ব দিত না। এভাবেই বেশ কয়েকদিন চলছিল। এমনই একদিন যখন মোনালিসা স্কুলে গিয়েছিল, তখন শ্রাবণী তাকে দেখে বলে, হ্যাঁ রে দীপিকা, এই গেঁড়ির কি হয়েছে বলতো? একে আগে কিছু বললেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতো, আর এখন আমাদের কোনো কথাই গুরুত্বই দেয় না। হ্যাঁ, সেটা তো আমরাও দেখছি। এখন এই বেঁটের দেখছি অ্যাটিটিউড চলে এসেছে। এমনকি জানিস, আমাদের সঙ্গেও কথা বলে না। আচ্ছা ঠিক আছে, আমিও দেখছি ওর কি এমন অ্যাটিটিউড এসেছে। এই নাটি দাঁড়া বলছি। শ্রাবণী সেদিন এভাবেই মোনালিসাকে ডাকছিল। তখন মোনালিসা তাদের কথায় কান না দিয়েই ক্লাসরুমের মধ্যে চলে যায়। তাকে ক্লাসরুমে যেতে দেখে শ্রাবণী ও দীপিকা তার পিছনে যায় ও তারা গিয়ে দেখে মোনালিসা ক্লাসরুমের সামনের বেঞ্চে বসে আছে। তখন, এই গেড়ি, তোর সাহস কিভাবে হলো সামনের বেঞ্চে, মানে আমাদের বেঞ্চে বসার? তুই জানিস না এই বেঞ্চে আমরা বসি? হ্যাঁ জানি, কিন্তু এতে সাহসের কি আছে? যে স্কুলের পড়া বলতে পারবে সেই সামনের বেঞ্চে বসবে। এখন আমি সব বলতে পারি, তাই আজ থেকে আমিই সামনে বসবো। এই দেখেছিস, এই গেঁড়ির আবার বল ফুটেছে। উচ্চতা তো লঙ্কা গাছের মতো, আর লঙ্কার মতো ঝাল দেখালে হবে না, বুঝেছিস? এখন এখান থেকে ওঠ, না তো কান ধরে তুলে দেব। এই শ্রাবণী, তুই বরং একে ছেড়েই দে। এ মনে হয় পেটের জন্য পিছনে বসলে ব্ল্যাকবোর্ডের কিছুই দেখতে পায় না। না মোটেও না, আমি একে কোনো মতেই সামনে বসতে দেব না। ও 2 ফুট মেয়ে হয়ে আমার মুখের উপরে কথা বলার সাহস পায় কোথা থেকে? আমি এখনই ম্যাডামকে ডেকে নিয়ে আসছি। এই বলে শ্রাবণী তখন স্কুলের অফিস রুম থেকে চন্দ্রিমা ম্যাডামকে সেখানে ডেকে নিয়ে আসে এবং ম্যাডাম সেখানে এসে সব কিছু শোনার পর বলে, এই যে মোনালিসা, তুমি এখান থেকে ওঠো আর গিয়ে পিছনে যেখানে বসতে সেখানে গিয়েই বসো। কিন্তু ম্যাডাম, আমি সামনে বসে কি ভুল করেছি? স্কুলের সকলের সব জায়গাতেই বসার অধিকার আছে। হ্যাঁ আছে, কিন্তু সেটা নিয়ম অনুযায়ী। এখন এটা উচ্চ মাধ্যমিকের ক্লাস। কেউ যদি এখন এসে দেখে সামনের বেঞ্চে একটা 2 ফুটের মেয়ে বসে আছে, তাহলে আমাদের স্কুলের বদনাম হবে, বুঝেছো? যাও পিছনে যাও, আর আমি যেটা বলছি সেটা শোনো। চন্দ্রিমা ম্যাডাম সেদিন এভাবেই বলে মোনালিসাকে পিছনের বেঞ্চে পাঠিয়ে দেয়। তখন মোনালিসার খুবই খারাপ লাগে ও সে বাড়ি এসে তার বাবা রামপাল বাবুকে সমস্ত ঘটনা বলে। সব কিছু শুনে ও চন্দ্রিমা ম্যাডামের মোনালিসার প্রতি ব্যবহার দেখে রামপাল বাবু খুবই রেগে যায় ও সে পরের দিনই মোনালিসার সঙ্গে স্কুলে যায়। তখন, আচ্ছা ম্যাডাম, আপনি একটা টিচার হওয়া সত্ত্বেও মোনালিসাকে এভাবে কেন বলেছেন? যেখানে আপনার কর্তব্য ছাত্রছাত্রীদের মধ্যে ঝগড়া হলে তাদেরকে আপনি বারণ করবেন। এই যে আপনি একটু চুপ করুন আর শুনুন, আমি যা বলেছি ঠিকই বলেছি। এখন আপনার মেয়েকে সামনের বেঞ্চে বসিয়ে আমাদের ক্লাসে সৌন্দর্য নষ্ট করতে পারি না। ও এখন বেটে, তাই একটু পিছনে বসলে ক্ষতি কি? আর এমনিতেও তো সারা জীবন সকলের পিছনেই থাকবে।
এখন যতই ও ভালো পড়াশোনা করুক না কেন। সেদিন চন্দ্রিমা ম্যাডাম মোনালিসার সম্বন্ধে পরিষ্কারই এভাবে বলে দিয়েছিল, যেটা শুনে মোনালিসার মনের মধ্যে একটি জেদ চলে এসেছিল। সে চেয়েছিল এমন কিছু একটা করতে যেটা দিকে সকলেই তার সামনে মাথা নত করে থাকে। এরপর সে মন দিয়ে লেখাপড়া করতে থাকে এবং স্কুল শেষে সে খুব ভালো রেজাল্টও করে, যার ফলে সে শহরের সবথেকে নামকরা কলেজে ভর্তি হয়। এরপর সে আরও পরিশ্রম করতে থাকে এবং অবশেষে কলেজে অভাবনীয় রেজাল্ট করলে তাকে জেলা ম্যাজিস্ট্রেট পদে নিয়োগ করা হয়। আর তাই আজ মোনালিসা সম্মানিত মঞ্চে এসে সকলকে অবাক করে বক্তব্য দিতে মাইকের সামনে দাঁড়ায়। তখন সামনেই থাকা বেশ কয়েকজন তাকে দেখে বলে, হ্যাঁ রে শ্রাবণী, এটা আমাদের স্কুলের মোনালিসা তো, যে তোদের ব্যাচে পড়তো। হ্যাঁ ম্যাডাম, আমিও দীপিকাকে সেটাই বলছিলাম। দেখুন ম্যাডাম, ও একটুও পরিবর্তন হয়নি, কিন্তু ওর যোগ্যতার অনেক পরিবর্তন হয়ে গিয়েছে। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে ওকে আজ এই অবস্থাতে দেখতে পাবো। তুই ঠিকই বলেছিস, আমরা সকলে মিলে একদিন যাকে পিছিয়ে পড়া ভেবেছিলাম, আজ তার জন্যই আমাদেরকে হাততালি দিতে হচ্ছে। এরপর মোনালিসা হাতে মাইক নিয়েই চন্দ্রিমা ম্যাডাম ও শ্রাবণীকে উদ্দেশ্য করে হাত বাড়ায় ও তাদেরকে মঞ্চে ডাকে। এরপর চন্দ্রিমা ম্যাডাম ভয়ে ভয়ে স্টেজে যায়। তখন, আরে ম্যাডাম, ভয় পাওয়ার কিছুই নেই, আমি আপনাদেরকে অপমান করার জন্য এখানে ডাকিনি। আসলে আজ এই স্টেজে আমায় আমার সাফল্যের কারণ জিজ্ঞাসা করছিল, তাই আপনাদেরকে এখানে ডাকলাম। হ্যাঁ মোনালিসা, আমরা জানি তুই এখন কি বলবি, আর আমরা আমাদের ব্যবহারের জন্য তোর কাছে ক্ষমাও চাইছি। তুই এখন প্লিজ আমাদেরকে ক্ষমা করে দে। তোর বিশ্বাস না হয় তুই আমাদেরকে বলতে দে। এই বলে শ্রাবণী হাতে মাইক নেয় ও সে মোনালিসার ব্যাপারে সমস্ত কিছু বলতে থাকে, যেটা শুনে ওখানে উপস্থিত সকল ছাত্রছাত্রী তাদের মনোবল পায় এবং মোনালিসাকে অভিনন্দন জানাতে থাকে। এটা দেখে মোনালিসা ও তার বাবা মাও খুব খুশি হয়ে যায়। এখন মোনালিসাকে সকলেই সম্মান করত, তার উচ্চতা নিয়ে কেউ কখনোই আর আলোচনা করতো না। এটা দেখে মোনালিসারও খুব ভালো লাগতো, আর এভাবেই তারা সকলে মিলে হাসি খুশিতে বসবাস করতে থাকে।